WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রকাশিত হয়েছে এক্সামিনেশন ডেট। আগামী 1 মার্চ এবং 8ই মার্চ হতে চলেছে এই বহু প্রতীক্ষিত পরীক্ষা। আর হাতে রয়েছে কিন্তু একদমই কম সময়। তো এই কম সময়ে তোমাদের কেমন স্ট্র্যাটেজি হওয়া উচিত সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি। তো অবশ্যই করে সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব, কোন সাবজেক্টে ঠিক কত সময় তোমরা ডেডিকেট করবে সেই সব নিয়েও আলোচনা করব। একটা বলতে পারো প্রপার রুটিন তোমাদেরকে আমি শেয়ার করব ওভারঅল। ঠিক আছে, রুটিনের থেকেও বড় ব্যাপার কোন সেগমেন্টে বা কোন সাবজেক্টে তোমাদের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত সেটা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো সকলকে স্বাগত জানাই বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে। হাতে রয়েছে আর শেষ কয়েকদিন, থাকছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে তোমাদের সঙ্গে অবশ্যই করে থাকবো আমি। কিভাবে নেবে এই লাস্ট মোমেন্টের প্রিপারেশন স্ট্র্যাটেজি এক এক করে দেখে নিই চলো। তো আমরা অনেক কিছুই ডিসকাশন করবো, তো তোমাদের কাছে একটা পুরোপুরি রোড ম্যাপ বা একটা স্ট্র্যাটেজি গাইড কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, একদমই শেষ মুহূর্তের স্ট্র্যাটেজি বা প্রস্তুতি হিসেবে। তো দেখো, যদি আমরা বলে থাকি যে পরীক্ষার ধরন, তাহলে পরীক্ষার ধরনের ক্ষেত্রে আমাদের কোন কোন সাবজেক্ট রয়েছে। যদি আমরা গ্রুপ সি এর কথা বলি তাহলে গ্রুপ সি এর ক্ষেত্রে অবশ্যই করে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, রয়েছে ইংলিশ, রয়েছে অঙ্ক অর্থাৎ অ্যারিথমেটিক এবং রয়েছে আমাদের লজিক্যাল রিজনিং। মানে আমাদের এই চারটে সাবজেক্টকে কিন্তু আমাদের রয়েছে, যেখানে এই বছরের নতুন অ্যাডিশন ছিল কিন্তু আমাদের লজিক্যাল রিজনিং। আর জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে অ্যাড করা হয়েছে এনইপি, জেন্ডার অ্যাওয়ারনেস, কম্পিউটার অ্যাওয়ারনেস, থাকছে তোমাদের এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, এবং রয়েছে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এই জিনিসপত্রগুলো। আর সায়েন্সের ক্ষেত্রে রয়েছে ইনভেনশন অ্যান্ড ইনোভেশন ইন সায়েন্স। এই হচ্ছে তোমাদের পুরোপুরি জেনারেল অ্যাওয়ারনেসের বিষয়। ঠিক আছে, অর্থাৎ যাকে আমরা সাধারণ জ্ঞান বলে থাকতে পারি। ঠিক আছে, তো যদি আমরা তোমাদের একটা প্রপার টাইমিং দেখাই তাহলে প্রপার টাইমিংটা অনুযায়ী তোমরা কিন্তু ফলো করতে পারো। যেমন যদি আমরা বলে থাকি যে আমাদের দরকার কিন্তু প্রপার সাউন্ড স্লিপ 7 ঘন্টা ঘুম। যদি আমরা প্রপারলি না ঘুমোই আমাদের মাইন্ড রিল্যাক্স হবে না, আমাদের নার্ভ সচল হবে না। যদি আমাদের ঘুমটা প্রপার না হয় আমাদের ঘুমের পরবর্তী যে কাজগুলি অর্থাৎ আমাদের যে স্টাডি রয়েছে সেই স্টাডিগুলো কিন্তু ঠিকভাবে আমরা করতে পারবো না। ঘুমিয়ে পড়বো, ঝিমিয়ে পড়বো, সেটা করলে কিন্তু চলবে না। সেক্ষেত্রে আমরা আনপ্রোডাক্টিভ হয়ে যাব। ঠিক আছে, তো 7 ঘন্টার যে ঘুম বা বিশ্রাম সেটা কিন্তু অবশ্যই দরকার আমাদের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করতে। অন্যদিকে অবশ্যই করে আমাদের 2 ঘন্টা রাখতে হবে কিন্তু অ্যারিথমেটিক এবং রিজনিংয়ের জন্য। ম্যাথস এবং রিজনিংয়ের ক্ষেত্রে তুমি 2 ঘন্টা রাখো। যদি তোমরা জেনারেল নলেজের ক্ষেত্রে বা জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে প্রায় মোটামুটি ধরো 2 ঘন্টা থেকে 3 ঘন্টা রাখলে, এবং তারপর তুমি বাকি যে সময়টা রয়েছে সেই সময়ের মধ্যে 2 থেকে 3 কিংবা 4 ঘন্টা রাখো সেই মক টেস্ট প্র্যাকটিস করতে বা এমসিকিউ প্র্যাকটিস করতে। এবং সেখানে এমসিকিউ এর পর মানে টেস্টের দেওয়ার পর কিন্তু তার যে অ্যানালিসিস সেটাও কিন্তু করতে হবে। ঠিক আছে, তো তোমাদের এটা একটা বলতে পারো যে স্মার্ট রিভিশন টাইমিং। কারণ এখন হাতে যেহেতু সময় আমাদের খুব কম, এই সময়টা আমাদের ইউটিলাইজ করতে হবে রিভিশন দিয়ে। নতুন কোনো কিছু বা নতুন কোনো টপিক আমরা পড়বো না, আমরা জাস্ট রিভাইজ করব। ঠিক আছে, আর পাশাপাশি আমাদের ঘুম দরকার, বিশ্রাম দরকার। এতদিন তো আমরা রাত জেগে পড়লাম, এতদিন তো আমরা অনেক কিছু পড়লাম, এই সময়টা আমাদের মাইন্ড রিল্যাক্সেশনের দরকার। ঠিক আছে, তাহলে একদিকে আমরা রিভাইজ করছি, একদিকে আমরা রেস্ট নিচ্ছি এবং অন্যদিকে আমরা এমসিকিউ বা মক প্র্যাকটিস করছি। ঠিক আছে, এবার যদি আমরা এক এক করে দেখি যে সাধারণ জ্ঞানের মধ্যে হিস্ট্রি এবং সংস্কৃতি রয়েছে গুরুত্বপূর্ণ।
হিস্ট্রি থেকে আমাদের রীতিমতো যে পশ্চিমবঙ্গের ইতিহাস খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে আমাদের বর্ধমান, মুর্শিদাবাদ, এছাড়া কলকাতার যে ইতিহাস, এই ইতিহাসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া অন্যদিকে থাকছে আমাদের গুপ্ত সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, এগুলো নিয়ে আমাদের পড়তে হয়েছে, সেটা আমরা রিভাইজ করব। এবং থাকছে কিন্তু মোগল শাসন, মুঘলদের শাসন। ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে এনশিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি এবং যে মডার্ন হিস্ট্রি, মূলত এই যে তিনটে সেগমেন্ট রয়েছে হিস্ট্রি, এই তিনটে সেগমেন্টকেই কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে, মানে আমাদের রিভাইজ করতে হবে। আমরা তো পড়ে নিয়েছি অনেক কিছু। আর এই হিস্ট্রির সঙ্গেই হচ্ছে রিলেটেড আমাদের আর্ট অ্যান্ড কালচার। আর এই আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে আমাদের যেমন ডান্স ফর্মস রয়েছে, সাহিত্য রয়েছে, সংস্কৃতি রয়েছে, বাংলার আমাদের বলতে পারো বাংলার আমাদের লোকশিল্প রয়েছে। ঠিক আছে, এবার আমাদের বাংলার যে সঙ্গীত, সেই সঙ্গীত শিল্প রয়েছে, প্রচুর এই রকমের যে বিষয়গুলি আমাদের আমাদের আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে জড়িত, সেই আর্ট অ্যান্ড কালচার কিন্তু আমাদের পড়তেই হচ্ছে ইম্পর্টেন্টলি। ঠিক আছে, তো ভালো করে এই বিষয়গুলো কিন্তু আমাদের রিভিশন দেওয়া ইম্পর্টেন্ট হয়ে যায়। থাকছে অন্যদিকে ভূগোল এবং রাজনীতি। রাজনীতি মানে কনস্টিটিউশনকে আমরা বলতে পারি। যদি আমরা বলে থাকি ভূগোলের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভূগোল তো মাস্ট পড়তেই হবে সকলকে, অন্যদিকে ভারতবর্ষের ভূগোলটাও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ভারতবর্ষের ভূগোলের মধ্যে নদ নদী, পাহাড়, তোমাদের তারপর থাকছে ন্যাচারাল ভেজিটেশন, অর্থাৎ আমাদের যে অরণ্য, সয়েল মানে মাটি, জলবায়ু, এগুলো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে পশ্চিমবঙ্গের ভূগোলটা ইম্পর্টেন্ট, সেটা আমাদের কিন্তু রিভিশন নিতে হবে। স্ট্র্যাটেজি হিসেবে আমার একটাই কথা বলার, সেগুলো হচ্ছে এতদিন আমরা যা যা পড়েছি সেটার একটা কুইক রিভিশন দিতে হবে। ঠিক আছে, সংবিধানের ক্ষেত্রে সংবিধানের যে আর্টিকেলস রয়েছে, পার্টস রয়েছে, স্কেডিউল রয়েছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। রাজ্য কেন্দ্রের যে শাসন কাঠামো, সেই রাজ্য কেন্দ্রের শাসন কাঠামোটা ইম্পর্টেন্ট হচ্ছে। ঠিক আছে, এছাড়া আমাদের স্টেট পাবলিক সার্ভিস কমিশন কততম ধারায় রয়েছে, তার কি কাজ রয়েছে, এছাড়া আরও অন্যান্য যে কনস্টিটিউশনাল বডিজ যেমন ইউপিএসসি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই ধরনের যে কনস্টিটিউশনাল বডিজ রয়েছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সেগুলো কততম ধারায় রয়েছে বা আমাদের তার কাজ কি, কত পার্টসের সাথে জড়িত, এগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়। ঠিক আছে, অন্যদিকে আমাদের রিভিশন তো দিতেই হবে। সেক্ষেত্রে আমরা এই সময় দাঁড়িয়ে রয়েছি একদম আমরা 11th আওয়ারে, হাতে আর রয়েছে জাস্ট কয়েকটা দিন, তারপরেই হচ্ছে আমাদের এই বহু প্রতীক্ষিত পরীক্ষা। তাই এই সময় কোনো রকমের বই পড়া চলবে না। কোনো রকমের বই বলতে কোনো পাঠ্যপুস্তক কিন্তু পড়লে চলবে না, কারণ এগুলো একদমই বাজে। কারণ মানে বাজে বলতে ঠিক এরকমই বিষয়, মনে রাখবে যে শেষ মুহূর্তে আমরা নতুন কিছু আর শিখবো না, যা শিখে নিয়েছি সেটাকে আমরা রিকল করব। তা না হলে আমরা ধরো যেটা শিখে নিয়েছি, তারপর যখন আমরা নতুন কোনো কিছু পড়ছি, আগেটা তো ভুলে যেতেই পারি। তো সেক্ষেত্রে নতুন কোনো টপিক কিন্তু পড়া যাবে না। বলতে পারো যে আমাদের এক পাতার যে নোটস, সেই এক পাতার নোটস আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে রিভিশনের জন্য। এবং অবশ্যই করে আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে প্রায় লাস্ট 8 মাসের। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রিভিশন ছাড়া এর কোনো অপশান নেই। যদি আমরা ম্যাথসের ক্ষেত্রে বলে থাকি, তাহলে ম্যাথস এবং রিজনিং এই দুটি বিষয় হচ্ছে কিন্তু খুব স্কোরিং। ম্যাথস এবং রিজনিং এই দুটি বিষয় হচ্ছে কিন্তু খুবই স্কোরিং, এখানে ফুল মার্কস তোলা যায়। যেখানে ম্যাথসের ক্ষেত্রে তোমাদের অবশ্যই করে যে একটা প্রায়োরিটি লিস্ট, সেই প্রায়োরিটি লিস্ট কিন্তু মেনে রাখতে হবে। সেই প্রায়োরিটি লিস্টের মধ্যে রয়েছে শতাংশ অর্থাৎ পার্সেন্টেজ, রেশিও প্রপোর্শন, গড় মানে অ্যাভারেজ, লাভ ক্ষতি, সময় কাজ, সরল এবং যৌগিক সুদ, এগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো আমাদের অন প্রায়োরিটি কিন্তু করতে হবে, প্র্যাকটিস করতে হবে, কারণ সিলেবাসের মধ্যে কিন্তু এগুলোই দেওয়া। সরল সূত্র আমাদের অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ যৌগিক সূত্র আসবে না, মানে সিলেবাসে নেই, আবার দিয়ে দিতেও পারে কমিশনের উপর কোনো ভরসা নেই, তাই যৌগিক সূত্র তোমাদের এখানে রাখা হয়েছে। অন্যদিকে কি কি জিনিস এড়িয়ে যাবে, লং ক্যালকুলেশনকে তো অবশ্যই করা যাবে না, লং ক্যালকুলেশন করা যাবে না। এবং অ্যালজাবরা, যেটা তোমাদের সিলেবাসেই নেই, সেই অ্যালজাবরা জাতীয় যে কোনো রকমের যে সমীকরণ বা ইকুয়েশন, এগুলোকে এড়িয়ে চলতে হবে, এগুলো দরকার নেই। রিজনিংয়ের ক্ষেত্রে যদি বলে থাকি, রিজনিংয়ে তোমাদের জাস্ট 5 থেকে 6টা টপিক দেওয়া হয়েছে, সেই 5 থেকে 6টা টপিক কিন্তু গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিন 20 থেকে 30টি প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করতে হবে এই কয়েকদিনে।
ঠিক আছে। পাজল তোমাদের বলতে পারো যে সিলেবাসে রয়েছে, কিন্তু সেই পাজল একদমই ইজি লেভেলের পাজলই তোমাদের দেবে, মানে দেওয়া হয়ে থাকবে। তবে চেষ্টা করবে ইজি টু মডারেট লেভেলের পাজলও করে যেতে, যদি পরীক্ষা দিয়ে দেয়, মানে যাতে কোনো প্রবলেম না হয়, যাতে তোমরা যদি না করতে পারো সেই বিষয়টা যেন না হয়, সেই জন্য আগে থেকে বলা যে ইজি টু মডারেট পাজলগুলোকে সলভ করবে। অন্যদিকে যদি আমরা ইংলিশের কথা বলি, ইংলিশের যে সিলেবাস দেওয়া রয়েছে সেই ইংলিশের ক্ষেত্রে আমাদের যে স্পটিং এরর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিমস, হোমোনিমস, এগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, কারণ ইংলিশের ক্ষেত্রে এগুলো থেকেই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। আর এছাড়া নাউনের ক্ষেত্রে কিন্তু অ্যাড করা হয়েছে সিঙ্গুলার এবং প্লুরাল, তাই তো নাউনের ক্ষেত্রে। তো এরার স্পটিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ইংলিশের ক্ষেত্রে এই বিষয়গুলিকে দেখতে হবে, ঠিক আছে। আর কোন কোন বিষয়গুলি তোমরা পড়বে না বা পড়ার দরকার নেই একদম এই মোমেন্টে, সেটা এই নিয়ে তো অলরেডি যদি তোমরা চাও অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না যে কোন কোন টপিক এখন লাস্ট মোমেন্টে পড়া যাবে না, এই নিয়ে যদি কোনো ভিডিও চাও তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো তোমাদের এখনকার স্ট্র্যাটেজি কিন্তু হতে হবে একদম এক্সাম হলের জন্য কীরকম, সহজ প্রশ্ন অবশ্যই করে সবার ফার্স্টে করবে, যেগুলো তোমাদের কনফিডেন্স বিল্ড করবে, যেগুলো ধরো মাঝারি অর্থাৎ মডারেট লেভেলের কোশ্চেন রয়েছে সেগুলোকে করলে করতে পারো, না করলে স্কিপ করতে পারো। আর কঠিন প্রশ্ন সবার প্রথমেই স্কিপ করো, ঠিক আছে, কারণ কঠিন প্রশ্নের জন্য বেশি টাইম ইউটিলাইজ করা যাবে না, কারণ সময় নষ্ট করা যাবে না। তাহলে আগে যে কোশ্চেনগুলো আমরা পারছি সেগুলো আগে করব, যেগুলো পারছি না সেগুলোকে আমি হোল্ডে রাখছি, সেগুলো পরে আমরা ট্রাই করব। এইভাবে আমাদের কিন্তু টাইম ম্যানেজ করে করতে হবে। তবে একটা কথা মানে বলতে পারি, সেটা হচ্ছে যে তোমাদের টাইম দেওয়া হয়েছে প্রচুর, ঠিক আছে, যত না ফুল মার্কস তার থেকে প্রচুর অতিরিক্ত টাইম দেওয়া রয়েছে। তো আশা করি কোনো প্রবলেম হবে না, এবং যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই তাই সকলে চেষ্টা করবে ফুল পেপার অ্যাটেম্প্ট করে আসার, ঠিক আছে। নতুন বই এই সময় পড়া চলবে না, কোনো রকমের লং বা লেন্দি ভিডিও দেখা চলবে না, এবং অবশ্যই করে যাতে নিজেরা ফিট থাকতে পারো সেই দিকে নজর রাখতে হবে। অসুস্থ হয়ে পড়লে কিন্তু এই সময় চলবে না, ঠিক আছে, অর্থাৎ হেলথ ইস্যুকে মেনটেন করতে হবে। তাহলে এই যে বিষয়গুলি রয়েছে এই বিষয়গুলিকে তোমরা কিন্তু অবশ্যই করে এড়িয়ে, মানে আমাদের এই ভুলগুলোকে কিন্তু এড়িয়ে চলাই বেটার বলে আমি মনে করি, ঠিক আছে। এটা তো গেল সারা দিনের একটা রুটিন। নাইট রুটিনও কিন্তু তোমাদের আমি একটা বলতে পারি, ঠিক আছে, যেটা মূলত তোমরা রাতে ট্রাই করতে পারো, ঠিক আছে। ধরো যখন তুমি ঘুমোতে যাচ্ছ, সেই ঘুমোতে যাওয়ার আগে অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট কিংবা আধ ঘন্টা যা যা পড়েছো সেটা একবার রিভাইজ করো, একটা রিকল করার চেষ্টা করো বসে বসে, বই খুলে না, রিকল করো বসে বসে। এবং তুমি ওই দিনের দিন যে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়েছো সেই কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একবার চোখ বুলিয়ে নাও, মানে মুখস্থ করতে বলছি না, চোখ বোলাতে বলছি। দেখবে চোখ বোলাতে বোলাতে না, যখন তোমরা কোশ্চেনটা ওই প্রশ্নটাই পরীক্ষায় হলে পাবে, ধরো তুমি অপশান আনসার ভুলে গেছো, কিন্তু তোমার কোনো একটা ব্যাক অফ মাইন্ডে মনে থেকে যাবে যে হ্যাঁ আমি এটা কোনো জায়গায় দেখেছি বা পড়েছি, তো সেখান থেকে তোমরা কিন্তু আনসার মার্ক করে ফেলতে পারবে। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে হয়ে থাকে, এটা করতে পারো। এবং অবশ্যই করে ম্যাথসের যে শর্টকাট, রিজনিংয়ের যে প্যাটার্ন, জিকের যে ফ্যাক্টস, সেই ফ্যাকচুয়াল ডেটা বা ইনফরমেশনগুলোকে কিন্তু এক ঝলকে একবার দেখে নিও, ঠিক আছে। তো অবশ্যই করে একটাই কথা বারবার বলছি যে নতুন কিছু কিন্তু একদমই এই সময় শেখা যাবে না, নতুন কিছু পড়া চলবে না এই সময়, ঠিক আছে, বুঝতে পেরেছো সকলে। পরীক্ষার আগের দিন আমাদের স্যার কি করণীয়? পরীক্ষার আগের দিন আমাদের চার্জ আপ থাকতে হবে, তাই না? পরীক্ষার আগের দিন আমাদের চার্জ আপ থাকতে হবে, এনথুজিয়াজম লেভেল হাই থাকে। তো তার জন্য দরকার কি? প্রপার রেস্ট, একটা বিশ্রাম নিতে হবে প্রপারলি, ঠিক আছে। শুধুমাত্র নোট এবং যে ফ্ল্যাশ কার্ড, সেই নোট আমাদের চোখ বোলাতে হবে, ঠিক আছে, জাস্ট চোখটা বোলাও। ক্লান্তি দূর করতে হবে, স্ট্রেস কমাতে হবে, স্ট্রেস নেওয়া যাবে না, অতিরিক্ত পড়া যাবে না, যেমন আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় মানে পড়ে এসেছি না, ওই রকম আমাদের পড়া চলবে না। এটা কম্পিটিটিভ এক্সামিনেশন, এখানে আমরা যত মানে রিল্যাক্স ওয়েতে আনসারগুলো করতে পারবো, যত আমাদের মেন্টাল রিল্যাক্সেশন থাকবে, তত আমাদের কিন্তু প্রোডাক্টিভিটি বাড়বে, এটা কিন্তু মনে রাখতে হবে সকলকে, ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু একটু মনে রাখতে হবে, এগুলো একদম ইন জেনারেল বিষয়, ইন জেনারেল ফ্যাক্ট, এগুলো আর কিছু বলে দেওয়ার নেই।
ঠিক আছে, তাই তোমাদের সকলের কথা মাথায় রেখে পরীক্ষার আগের যে প্রস্তুতি, সেই আগের প্রস্তুতিকে আরও জোরদার, আরও বুস্ট আপ করতে তোমাদের কাছে কিন্তু আমরা নিয়ে চলে এসেছি গেম চেঞ্জার ব্যাচ। এই যে গেম চেঞ্জার ব্যাচ, যাতে লাগছে না কোনো টাকা পয়সা, তোমরা অ্যাক্সেস করতে পারবে কিন্তু ফ্রিতে, কিন্তু যেখানে তো তোমরা কি পাবে, 20 ঘন্টার লাইভ ক্লাস, ফুল লেন্থ মক টেস্ট, ক্লাস নোটস, টপিক ওয়াইজ অ্যান্ড সাবজেক্ট ওয়াইজ রিভিশন, থিওরি উইথ ইপিআইকিউ অ্যান্ড এক্সপেক্টেড কোশ্চেন্স এবং এক্সাম ওরিয়েন্টেড ক্লাসেস। এই প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই গেম চেঞ্জার ব্যাচে। কিন্তু শোনো, তোমাদের কথাই বলছি, যারা তোমরা অফলাইনে প্রেজেন্ট থাকবে তারাই কিন্তু পাবে এই গেম চেঞ্জার ব্যাচ। ঠিক আছে, তো অফলাইন যাদের রয়েছে আগামী 22শে ফেব্রুয়ারি তোমাদের সকলের জন্য, যেটা ওপেন টু অল, যারা এই অফলাইন এক্সামিনেশন অফলাইনে প্রেজেন্ট থাকবে, অফলাইন মক টেস্ট উইথ অফলাইন ক্লাসেস যারা তোমরা প্রেজেন্ট থাকবে, তারাই তোমরা কিন্তু পাবে এই গেম চেঞ্জার ব্যাচ। ঠিক আছে, তাই সকলে তোমরা কিন্তু অবশ্যই করে ভিজিট করো আগামী 22শে ফেব্রুয়ারি ঠিক সকাল 10:30টায় BSSEI এর অফিস প্রাঙ্গণে। তোমাদের মক টেস্ট থাকছে গ্রুপ সিডিকে টার্গেট করে, সঙ্গে তোমাদের থাকছে অফলাইন ইম্পর্টেন্ট সেশন, যেখানে আমরা অনেক কিছু ডিসকাশন করব। ঠিক আছে, তারাই কিন্তু একমাত্র পাবে এই গেম চেঞ্জার ব্যাচ। ঠিক আছে, তাই এখনই কিন্তু এনরোল করে নিও। এই যে সম্পর্কে যে আলোচনা, সেটা তোমরা পেয়ে যাবে কোথায়, পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের কিন্তু যুক্ত হয়েছে। লিঙ্ক কোথায় পাবো স্যার? লিঙ্ক পেয়ে যাবে এই ক্লাসেরই ডেসক্রিপশনে লিঙ্কটা পাবে, তো সেখান থেকে তোমরা জয়েন করে ফেলতে পারো। ঠিক আছে, তাই সাফল্যই হচ্ছে একমাত্র মূল মন্ত্র। তো তার জন্য প্র্যাকটিস করতে হবে, তার জন্য রিভিশন করতে হবে, তার জন্য সময় বা টাইম ম্যানেজ করতে হবে। তাই আমাদের ফুল BSSEI টিমের তরফ থেকে সকলের জন্য রয়েছে শুভ কামনা, সকলের ভালো প্রস্তুতি হোক এবং সকলের ভালোভাবে পরীক্ষাটি দাও। আর এই রকমের সেশন যদি আরও পেতে চাও, অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। সেশনটি যদি মনে হয় ফ্রুটফুল, অবশ্যই করে সেশনটিকে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে, আরও যে কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।